তারা সফলকাম হয়েছিল, অর্থাৎ হাইকোর্টের একটা রুল তারা পেয়েছিল, কিন্তু সেটাও বিধিসম্মত হয়নি, যার কারণে আমরাও আপিল করেছি। তো আজকে আবার ফুল বেঞ্চে, প্রধান বিচারপতির বেঞ্চে এটা শুনানি হয় এবং সেই শুনানির রায়ও আমাদের পক্ষে আসে। তারা নিম্ন আদালত বা থানা এগুলোকে মূল্যায়ন না করে রিটের মাধ্যমে তারা একটা স্পেশাল পাওয়ার দেখাইতে চাইছিল, এই চেষ্টাটা তারা করেছিল, এরকম কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আমাদের সাতপন্থী ভাইদের দুঃসাহসিকতা এবং তাদের আলেমদের শানে বেয়াদবি এবং বাড়াবাড়ি এবং অতি মাত্রায় সীমা লঙ্ঘন করার বিষয়ে আমরা একটা কথা বলতে বাধ্য হচ্ছি। কেন আখলাক টিভি সাতপন্থীদের বিরোধিতা করে, সেটা এখান থেকে আপনি অনেকটাই জানতে পারবেন। আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়টা আমাদের সাথে সম্পর্কিত না, মানে আখলাক টিভির সাথে সম্পর্কিত না। বিষয়টা হলো টঙ্গীর ঘটনা, অর্থাৎ 17ই ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীতে যে খুন খারাপি তারা ঘটিয়েছেন, এরপর তারা আলেমদের নামে একটি মামলা দেওয়ারও চেষ্টা করেছেন। শুধু চেষ্টাই করেননি, তারা থানা লেভেলে এবং নিম্ন আদালতে তারা এটা নিয়ে দৌড়ঝাঁপ করার পরে যখন সুযোগ পাননি, তারপরে তারা সুপ্রিম কোর্টে পিটিশনের মাধ্যমেও মামলার চেষ্টা তারা করেছে। সেটার শুনানি হয়েছে এবং সেটার আজকে আলেমদের পক্ষে রায় হয়েছে, যে কারণে আমাদের কাছে খবর আসছে যে বিষয়টা এমন, এটা জাতিকে জানানো প্রয়োজন। সেই সুবাদে আমরা তাবলিগ জামাতের আলমী শূরার সিনিয়র মুরব্বী হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাহুল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি আমাদেরকে নিতান্তই অল্প একটু সময় দেন, যে সময়ের মাধ্যমে আমরা আসল ঘটনাটা কি তার মুখ থেকেই অল্প কথায় আমরা জানার চেষ্টা করব। চলুন আমরা হযরতের মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। জি মোহতারাম, আপনি বলবেন। জি, আসলে আপনারা তো সবাই জানেন যে গত 18ই ডিসেম্বর দিবাগত রাত্রে আনুমানিক 3:30টার দিকে সাতপন্থীরা যেই টঙ্গী ইজতেমা ময়দানে প্রায় 30,000 লোক অতর্কিতভাবে প্রবেশ করে আমাদের ঘুমন্ত এবং নামাজরত যেই 1-1.5 লোক ছিল তাদের উপর যে অতর্কিত হামলা করে এবং আমাদের 3 জন লোককে হত্যা করে, অশত লোকজনকে তারা আহত করে, সে বিষয়ে মূলত আমরা মামলা করেছিলাম এবং সেটা টঙ্গী পশ্চিম থানায় মামলা চলমান অবস্থায় তারা উল্টা আমাদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করে। তো যেহেতু একটা মামলা চলমান ছিল একই ঘটনাকে কেন্দ্র করে এবং একই ভিকটিমকে কেন্দ্র করে, যার কারণে পশ্চিম থানা সে মামলা নেয় নাই। পরে তারা সেই গাজীপুর ম্যাজিস্ট্রেট কোর্টে তারা একটা সিআর মামলা করার জন্য যায়। তো গাজীপুর ম্যাজিস্ট্রেট কোর্টেও তাদের মামলাটা নেয় নাই, কারণ একটা আইনের বিধান আছে, 205D তে উল্লেখ আছে, যদি একই ভিকটিম এবং একই মানে প্লেস হয়, অকারেন্সটার প্লেস যদি একই হয়, তাহলে আগের মামলা একটা এফআইআর চলমান অবস্থায় পরের মামলাটা স্টে থাকে। সেই হিসাবে ম্যাজিস্ট্রেট কোর্ট আইনগতভাবেই উনি তাদের সেই সিআর মামলাটাকে স্টে করে দেয় এবং আইইউকে নির্দেশ দেয় উনি যাতে মানে আমাদের মামলাটাকে তদন্ত করে ওটার রিপোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টে জমা দেন, এরপরে উনি ওই মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এটাই ছিল স্বাভাবিক নিয়ম এবং সেই অনুযায়ী উনি সিদ্ধান্তটা জানান, ওদেরকে নির্দেশ দেন, আদালত থেকে উনি আদেশ দেন। কিন্তু তারা হয়তো এটার বিপরীতে, তারা যদিও তাদের তেমন কিছু করার ছিল না, কারণ ইনি আইনগতভাবে বা বিধিসম্মত ভাবেই উনি রায়টা দিয়েছিলেন। তারপরেও যদি তাদের কিছু করার থাকতো সেটা তারা জেলা জজের কাছে যেতে পারতো, তারা সেটা না করে তারা হাইকোর্টে যায়। হাইকোর্টে তারা রিটের মাধ্যমে যেভাবে হোক আদালতকে বুঝিয়ে তারা একটা রুল নেয়, যেখানে নির্দেশনা দেওয়া হয়েছিল থানাকে যে থানা যাতে এফআইআরটা গ্রহণ করে। আদেশটা এসেছিল, যার কারণে থানা তখনও পর্যন্ত এফআইআরটা নেয় নাই এবং থানা এটাকে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে, এটা পুলিশের মাধ্যমে, এটা সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছায়। তো সরকারও এটা যখন গবেষণা করে দেখে যে এখানে আসলে মানে আইনের বাহিরে গিয়ে হাইকোর্টের ওই অর্ডারটা হয়েছে, যার কারণে সরকারের পক্ষ থেকেও এটার বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ করা হয়, এই হাইকোর্টের রিটের বিরুদ্ধে আপিলের উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি আমরাও উদ্যোগ গ্রহণ করি, তো সরকারের পক্ষ থেকেও আপিল হয় এবং আমাদের পক্ষ থেকে আপিল হয়। দুইটাই আপিল বিভাগে শুনানি হয়েছিল গত কয়েকদিন আগে, সেখানেও আমরা একটা
হাইকোর্টের রিটের বিরুদ্ধে আমরা একটা স্টে অর্ডার পেয়েছিলাম, আর এটা স্টে অর্ডারটা ছিল আজকে পর্যন্ত 20 তারিখ পর্যন্ত। জি সাহেব, তাহলে আমরা ধরে নিতে পারি তারা নিম্ন আদালত বা থানা এগুলোকে মূল্যায়ন না করে রিটের মাধ্যমে তারা একটা স্পেশাল পাওয়ার দেখাইতে চাইছিল, এই চেষ্টাটা তারা করেছিল, এরকম কিনা? জি 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 জি, আপনি চেষ্টা বলবেন। করেছিল, এবং বলতে গেলে কিছুটা তারা সফলকামও হয়েছিল। অর্থাৎ হাইকোর্টের একটা রুল তারা পেয়েছিল, কিন্তু সেটাও বিধিসম্মত হয়নি, যার কারণে আমরাও আপিল করেছি, সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে। দুইটার একসাথে একটা সিদ্ধান্ত বা একটা রায় আসছিল যে তাদের হাইকোর্টের রিটের আদেশটার মানে রুলটা সেটা স্টে করা হয়েছিল আজকে 20 তারিখ পর্যন্ত। তো আজকে আবার ফুল বেঞ্চে, প্রধান বিচারপতির বেঞ্চে এটা শুনানি হয়, এবং সেই শুনানির রায়ও আমাদের পক্ষে আসে, এবং এটাকে তারা ফুল বেঞ্চ থেকে এটাকে হাইকোর্টে পাঠিয়ে দেয় এটাকে নিষ্পত্তি করার জন্য। তো সুতরাং আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য পজিটিভ, এবং আমাদের পক্ষে রায়টা আসছে আর কি। মাশাআল্লাহ, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। মুহতারাম, এই ক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে মাত্র 30 সেকেন্ডে আমাদের করণীয়টা কি, উম্মাহ এই মুহূর্তে করণীয় কি হতে পারে, যে ওনারা যেভাবে বাড়াবাড়ি করতেছেন তাতে আমাদের সকলের আসলে করণীয়টা কি হতে পারে? সকলের করণীয় এক নম্বর তো হলো, যারা বুঝতেছে না, এই যে যারা বারবার ফিতনা সৃষ্টি করতেছে, করার চেষ্টা করতেছে, তাদেরকে সম্ভব হলে বোঝানোর চেষ্টা করা, তাদের জন্য দোয়া করা, আর না হলে কমপক্ষে তাদের ব্যাপারে নিজেও সতর্ক সজাগ থাকা, এবং উম্মাকেও সজাগ সতর্ক রাখা, যে যাতে এদের ফিতনার কবলে উম্মাহ ধ্বংস না হয়, কিংবা তৌহিদি জনতা যাতে তাদের এই ধরনের প্ররোচনা এবং এই ধরনের ষড়যন্ত্রে তারা ফেঁসে গিয়ে তাদের ঈমান আমল যাতে নষ্ট না করে, এদের ব্যাপারে সকলকে সজাগ সতর্ক। আমিন আমিন আমিন, জাযাকুমুল্লাহ। মুহতারাম, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আখলা টিভি পরিবারের পক্ষ থেকে, আমাদের দর্শক শ্রোতা সকলের পক্ষ থেকে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বন্ধুরা, টোটাল আলোচনা শোনার পর আপনি কনফার্ম হতে বাধ্য হবেন যে আখলা টিভি কেন সাআদপন্থীদের বিরোধিতা করে, অর্থাৎ সাআদপন্থীরা যেভাবে আলেমদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে এবং যেভাবে আলেমদেরকে চ্যালেঞ্জ করছে, যেভাবে আলেমদেরকে বিভিন্নভাবেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, এবং হামলা মামলা, বিশেষ করে টঙ্গীতে তারা হামলা করলো, এরপর তারা আবার আলেমদের নামে মামলা করলো। আমাদের কাছে যে তথ্য আসছে সেই মামলার তথ্য মোতাবেক মাওলানা জুবায়ের সাহেব হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সহ দেশের শীর্ষস্থানীয় মুরব্বী আলেমদের ব্যাপারে মামলা করতেও সাআদপন্থীরা দ্বিধাবোধ করেননি, যেটা আপনারা মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাহুল্লাহর বক্তব্যের মাধ্যমে জানলেন। এবং এই মামলার আদি অন্ত অনেক কথা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা শুধুমাত্র এতটুকুই বলবো যে সাআদপন্থীরা যদি না থামেন, তারা যদি বাড়াবাড়ি করতেই থাকেন, তাহলে আমার মনে হয় যে তারা বেশ কিছু মানুষকেই বিপদগামিতার দিকেই ঠেলে দিবেন। এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ তাবলীগ জামাত এমন এক দাওয়াত, এমন এক কাজ, যেটার সাথে হামলা মামলা, জেদ, লোভ, ক্ষোভ এবং মাখলুকের উপরে ভরসা হওয়া বা মাখলুকের উপরে ভরসা করা, এটা কোনোভাবেই যায় না। এজন্য আমরা আমাদের সকল ভাইদেরকে আবেদন করব, তাবলীগ জামাতের কাজের সাথে সাআদপন্থীদের কাজকে কম্পেয়ার করা, মিলানো, তারা কোন পর্যায়ে আছেন, কতটা বিপদগামী হচ্ছেন, কতটা ধ্বংসের দিকে চলে যাচ্ছেন, এটা আমাদের সকলকেই ভাবতে হবে, বারবার ভাবতে হবে, যাতে করে আমাদের আর কোনো মানুষকে তারা বিপদগামী করতে না পারেন, এবং তাদের মধ্যেও যারা ভালো মনের রয়েছে তারা যেন আসলে আলেমদের সাথে মিলে বা হকের সাথে মিলে হক হয়ে শুদ্ধ হয়ে কাজ করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।